গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা দেখো সকলে মিলে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা গাড়িতে আছি, তো আমি মিস্টার ঘোষ অ্যান্ড ব্রত বেরিয়েছি। আর এই যে দেখো, এই জায়গাটা হচ্ছে, দেখেই বুঝতে পারছো এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। অ্যাকচুয়ালি আজকে না বেশ গরম ছিল, ওয়েদারটা ছিল রৌদ্র করজ্জ্বল। তো আকাশটা খুব সুন্দর লাগছিল, শরতের আকাশ দেখতে খুব ভালো লাগছিল। আর এখন হচ্ছে সময় 12:15 আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো এবারে আমাদের গন্তব্য হলো তারাপীঠ। অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা, কিন্তু আর হয়ে উঠছিল না, তবে শেষমেশ এবার সময় করে বেরিয়েছি। তারাপীঠ যেতে গেলে হাওড়া টু রামপুরহাট যে কোনো ট্রেন ধরলেই হয়, তবে আমাদের ট্রেন ছিল 12টার শহীদ এক্সপ্রেস। তো সেখানেই টিকিট কাটা হয়েছিল। প্ল্যাটফর্মে ঢুকতেই দেখি ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা ট্রেনে উঠে সিটও নিয়ে নিয়েছি নিজেদের। মোটামুটি হাওড়া থেকে রামপুরহাট যেতে অনেকটা সময় লাগে, 3 থেকে 3.5 ঘন্টা। আর ট্রেনের মধ্যে ভেতরে এই সমস্ত কিছু দেখতে দেখতে তো অনেকটা সময় বসে কাটিয়ে এখন দেখো আমরা মোটামুটি রামপুরহাট স্টেশনে পৌঁছেও গেছি। তো এবার নামার জন্য রেডি হচ্ছিলাম আস্তে আস্তে। সময় এখন 3:30 আর আমরা একেবারে রামপুরহাট জংশন পৌঁছে গেছি। তো একে একে ট্রেন থেকে নামছি সকলে মিলে। তো আমরা রামপুরহাট জাংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। তো এই ওভারব্রিজ ক্রস করে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, কেন কি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আর কি বাইরে যাওয়ার জন্য রাস্তা আছে। তো এই যে আমরা একদম প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোচ্ছি। তো আমি মিস্টার ঘোষ কলকাতা থেকে এলেও বর্ধমান থেকে মা, বাপি আর আমার গ্রামের 2 কাকু এসেছিলো। তো একসঙ্গে সবাই মিলে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে টোটোর দিকে এগিয়ে যাচ্ছি। তো টোটো স্ট্যান্ডটা স্টেশনের খুব বেশি দূরে না, ওই যে দেখা যাচ্ছে রামপুরহাট জংশন, যেটা টোটো স্ট্যান্ড থেকে তোলা হয়েছে ভিডিওটা। তো বুঝতেই পারছো ডিস্টেন্স কতটা হবে। তো এখানে আমরা একটা টোটো বুক করে নিয়ে সকলে মিলে, ঠিক টোটো নয়, এটা অটো অ্যাকচুয়ালি। তো একটা অটো বুক করে নিয়ে সকলে মিলে একে একে অটোয় উঠে এখন তারাপীঠের উদ্দেশ্যে মাকে স্মরণ করে রওনা হলাম। রামপুরহাট জাংশন থেকে মিনিট 30 থেকে 35 মতো জার্নি করলেই আমরা পৌঁছে যাব তারাপীঠ। কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম তারাপীঠ। এই যে গেটটা দেখছো, এটা তারাপীঠের পাণ্ডাপাড়া নামে পরিচিত। এটা মায়ের মন্দিরে যাওয়ার জন্য নাকি দ্বিতীয় গেট, যেটা কিছুদিন আগেই হলো তৈরি হয়েছে। তো আমরা এখানেই নামলাম। এখানে কাছাকাছি অনেক হোটেল আছে, কিন্তু বাপি যেহেতু প্রায়ই আসে, তো বাপি চেনা জানা একটা হোটেলেই আমরা একবারে উঠে পড়েছিলাম। বছর দুয়েক আগেও যখন তারাপীঠ এসেছিলাম আমরা সেম হোটেলেই উঠেছিলাম। তো এখানে এসি রুমও পাওয়া যায়, যেহেতু খুব গরম পড়েছিল তো আমরা এসি রুম নিয়েছিলাম, যেখানে এরকম ডবল বেড ছিল 2টো। আর মোটামুটি থাকার জন্য যা যা সুযোগ সুবিধা থাকা দরকার তো সব সেগুলোই বর্তমান ছিল, নিডি যেগুলো অ্যাকচুয়ালি। আর এখন সময় সন্ধে 6টা। আর আমরা একটু ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে মোটামুটি 4টের দিকে ঘরে ঢুকেছিলাম। তো তারপর আবার 2 ঘন্টা মতো ঘরে বসে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিছু খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে 6টার কাছাকাছি সময়ে একটু মন্দির দর্শনে এবং তার চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। আর এখন হোটেলের সামনের অংশটা একটু দেখিয়ে নিচ্ছি সকলকে। সামনেটা যে খুব সুন্দর সাজানো গোছানো তেমনটা নয়, তবে মোটামুটি এক রাত্রি থাকতে গেলে যা যা নিডি বেসিক ফেসিলিটিসগুলো দরকার সেগুলো সবই আছে এখানে। এখন চলে এসেছি পাণ্ডাপাড়ায়, অর্থাৎ যেখানে আমরা নেমেছিলাম অটো থেকে সেই গেটের সামনে। তো এই গেট দিয়েই নাকি মন্দিরে যাওয়ার রাস্তা আছে। আর আমাদের হোটেল থেকে এই মন্দিরের প্রবেশপথটা অতি সামান্য। আর এখন একদম চলে এসেছি মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির। তো অপূর্ব এক অনুভূতি হচ্ছিল এই সময়টা, অনেক দিন পর, বছর দুয়েক পর আবার এই মায়ের সামনে আসতে পারলাম, মায়ের মন্দিরের সামনে যে চাতাল এরিয়াটা আছে, তো সেখান থেকেই আমরা দেখো সকলে মিলে এখানে বসে গেছে। তো আমরাও বসে গেছি চাতাল থেকে, যেহেতু শুনলাম সন্ধ্যে 6:30 থেকে মায়ের আরতি হবে। তো সকলে মিলে শান্ত হয়ে বসে গেছি মায়ের আরতি দেখার জন্য। তো ভীষণ ভালো একটা সময় কেটেছে এই সময়টা, মাকে একদম সামনে থেকে এরকম, একদম কাছাকাছি সামনে না হলেও একটু দূর থেকে হলেও দেখতে পেয়েছি। তো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। আরতি দর্শন করে তারপরে এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে একটু বাইরের দিকে যাচ্ছি, আরও চারপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়ার জন্য। আর সন্ধেবেলাতেও কিন্তু যথেষ্ট ভিড় মন্দির চত্বরে। এই সন্ধেতেও পুজো দেওয়া হয় বেশ ভালো মতো করে, কিন্তু আমরা সন্ধেবেলায় পুজো দেবো না, আমরা পরের দিন সকালে কালকে ভোরবেলায় পুজো দেবো। সেই কারণে আর সন্ধেবেলায় পুজো দিইনি, মায়ের আরতি দর্শন করে বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামদেবের ঘাট, অর্থাৎ বামদেব যেখানে স্নান করতেন সেই জায়গা। আর
এই স্থানটা হচ্ছে মানে প্রভু বামদেবের সমাধির স্থান। তো সন্ধেবেলায় অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, অসম্ভব একটা মানে ভীষণ সুন্দর একটা মানে সময় কাটিয়েছি এখানে, খুব শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগছিল। এই সমাধিস্থানের পাশেই ছিল মায়ের চরণ স্থান। তো আমি আগে যখন এসেছিলাম তখন দিনের বেলায় এই জায়গাগুলো পরিদর্শন করেছিলাম, কিন্তু এবার সন্ধেবেলা এসে বেশ খুব ভালো লাগছিল। এই যে দেখো আরতি হচ্ছে মায়ের চরণ তলে। আগেই বলেছি এখানে অনেক দোকান আছে যেখানে ঠাকুরের বাসনপত্র খুব ভালো পাওয়া যায়, তবে যেমন বাসনপত্রগুলোও সুন্দর, তার দামটাও কিন্তু ততটাই সুন্দর। আর এখানে আমার একটু এই যে শিব ঠাকুর রাখার জন্য ওই পাত্রটা দরকার ছিল, তো সেগুলোই কেনার জন্য আর কি এসছিলাম। এখন সময় রাত্রি 9টা আর আমরা রুমের দিকে এগোচ্ছি, কেন কি কাল ভোর ভোর উঠতে হবে, পুজো দেওয়ার ব্যাপার আছে, তাই একদমই রাত না করে একদম রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আর ব্রত যেহেতু বাপিকে পেয়ে গেছিলো তো আমাদেরকে বিরক্ত একটু কমই করেছে। রুমে এসে কাল বিলম্ব না করে ডিনার করেই আমরা শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন সময় হচ্ছে ভোর 4টে। তো মর্নিং এখন পুরোপুরি হয়নি, ভোর। বাইরেটা দেখো পুরো কালো অন্ধকার, মানে এটা কোনো রকম কাঁচ নেই। এই যে দেখো আমার বাইরে দিয়ে হাত যাচ্ছে। তো এরকম সিচুয়েশন, আমরা এখন বেরিয়েছি পুজো দিতে, সবাই রেডি। বাপিরা মোটামুটি আরও আগে বেরিয়ে গেছে। এই যে গুড মর্নিং, গুড নাইট বলার কারণ আছে, কেন কি এখন রাত্রি, ওই কারণে বললো, যেটা বলছিলাম। তো এখন আমরা বেরোচ্ছি, বাইরে যাচ্ছি পুজো দিতে মায়ের মন্দিরে, কেন কি ভোর ভোর না গেলে লাইন পাওয়া খুব মুশকিল, সেই কারণেই এত ভোরে বেরোনো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে আর দেখা হচ্ছে। বাইরের আকাশটা দেখো, এখনও মানে রাতের আকাশে তারা দেখা যাচ্ছে, এরকম ব্যাপার। তো এখন হচ্ছে ভোর 4টে, যদিও আমরা ভোর 3টেই উঠে একদম স্নান সেরে কাপড় পরে রেডি পুজো দেওয়ার জন্য। তো এই রকম আর কি, চারিদিকটা এরকম অন্ধকার অন্ধকার ব্যাপার। আর এই যে মানে আর কি গেট খুলে দিচ্ছে, আমি লক করা ছিল, গেটে তালা দেওয়া ছিল। চলো মা চলো। তো এরপর আমরা বেরোচ্ছি একসঙ্গে সকলে মিলে। তো বাপিরা আগেই এগিয়ে গেছে, বলছিলাম আমি আর মা এই যে যাচ্ছি, আর ব্রত ওর বাবা সামনে যাচ্ছে। রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো একদম অন্ধকার, মানে বাড়িতেও আমরা গ্রামের বাড়িতেও এত ভোরে উঠে কোথাও যাই না, যেটা এখন যাচ্ছি। এখন অন্ধকার ভোর ভোর বলে দোকানপাট সব বন্ধ আছে, শুধুমাত্র পুজো নেওয়ার দোকানগুলো ছাড়া সবই বন্ধ। মোটামুটি একটু বেলার দিকে খোলে সব। ঠাকুরটা কোথায়? ঠাকুর যত মন্দিরে যা করে দাও। চলো এসো এসো, চলো করেছি। চলো 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 চলো। যে রুমে আমরা ছিলাম সেখান থেকে মন্দির চত্বরে আসতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো এখন মোটামুটি 4:15 থেকে 20, আর তার মধ্যে এরকম বিরাট লাইন। যদিও বাপিরা মোটামুটি 30 মিনিট আগে এসে লাইন দিয়েছে, তো যে কারণে একটু হলেও আগে পেয়েছি, নয়তো আমরা আরও অনেকটা দূরে চলে যেতাম। আমরা লাইনে গিয়ে দাঁড়াতে বাপি আর মিস্টার ঘোষ গেছে পুজো আনতে বাপিরই এক মানে চেনা জানা দোকানে। তো ওখানে গিয়ে দেখো ওই দোকানি মালা থেকে শুরু করে মিষ্টি, ধূপ, বাতি, আলতা, সিঁদুর সব কিছুই গুছিয়ে দিয়েছে। এখন পুজো নিয়ে এই যে চলে এসছে, আর সকলে মিলে লাইনে দাঁড়িয়েও গেছি। তো এত ভিড় এখানে, তো কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে মায়ের দর্শনে, মায়ের পুজো দিতে। এখন অন্ধকার কেটে একটু একটু ভোরের আলো ফুটছে, আর এই যে পুকুরটা দেখছো, পুকুরের ওই যে অপর প্রান্তটায় অবধি এই লাইনটা যায়, এত বড় লাইন। জয় মা তারা, চলো চলো চলো, জয় মা তারা। মোটামুটি 5:30 থেকে পুজো দেওয়ার জন্য লাইন খোলা হয়। তো আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে মায়ের দর্শন এখন অনেকটা দূর, মানে এই লাইন এখনও অনেকটা আগে পর্যন্ত গেছে। আর এই যে মায়ের মন্দিরের সামনের অংশটা, সামনে থেকে হয়তো এই লাইনে দাঁড়ানোর জন্যই দেখতে পেয়েছি।
আর এখন যে দেখছো একদম মাকে দর্শন করে মায়ের চরণে ফুল দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এই যে দেখো মন্দির চত্বরের একদম পিছনেই আমরা আছি। তো এখানে নাম গোত্র ধরে এই যে দেখছো আমাদের পান্ডা, তো ইনি পুজো দিয়ে দিয়েছেন সকলের নামে। তো এই রকমই এখানে পুজোটা হয়, মায়ের কাছে জাস্ট ওই দর্শন করে বেরিয়ে চলে আসা হয়, বাকিটা সব নামগোত্র দিয়ে বাইরে পুজো করা হয়। পুজো দেওয়ার পর গেট দিয়ে সকলকেই বাইরে বেরিয়ে আসতে হয়, কেন কি ওইখান থেকে আর মন্দির চত্বরে আসা যায় না। তো আমরা আবার এই যে মন্দিরের ভিতর প্রবেশ করলাম, তার কারণ ধূপ বাতিগুলো একটু ওখানে জেলে দেওয়ার জন্য, আর ওখানে শিব মন্দিরও ছিল সেখানে আর কি পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা যে দোকান থেকে পুজো নিয়েছিলাম সেখানে দেখো সমস্ত আমাদের পুজোর সামগ্রীগুলো প্যাকিং করে দিচ্ছে। এবং ফেরার পথে ব্রত একটা দোকান থেকে মা তারার পেন নিয়ে আমরা একদম দেখো রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এখন যাচ্ছি একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো 4টে থেকে বেরিয়ে এখন 7:10, পুজো টুজো কমপ্লিট করে সব পুজো প্যাকিং করে নিয়ে এসে এখন এসে বসেছি এই একটা দোকানের সামনে। জাস্ট একটু চা খাবো, খেয়ে রুমে যাবো। এই কন্ডিশনে এখন আমাদের অবস্থা। তো আমরা চা পান করে সোজা হোটেলে চলে এসেছি, কেন কি বাইরে প্রচণ্ড গরম, আর সেই ভোর ভোর বেরিয়েছি, সকলে বিধ্বস্ত হয়ে আছি আমরা। ব্যাস ও বলে আমি খেয়ে আসবো, চলো। ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে আবার প্যাকিং পর্ব শুরু হয়েছে, কেন কি অনেকে পুজো দিয়েছিল, তো সকলের প্রসাদগুলো মা আলাদা আলাদা করে রেখে দিচ্ছে। এদিকে প্যাকিং পর্বও শুরু হয়েছে, যে কারণে ঘরের কন্ডিশন এরকম। আর সকালবেলা আমার সবসময় ব্রেকফাস্টে মুড়ি খেতে ভালো লাগে। খাবার খেয়ে আবার বেরিয়ে পড়েছি, সময় 9:30। তো মা বাপিকে সঙ্গে নিয়ে যাচ্ছি, সঙ্গে আমার গ্রামের 2 কাকুও ছিল। তো মিস্টার ঘোষ অ্যান্ড ব্রত আসেনি, কেন কি প্রচণ্ড গরম ছিল, তো ওরা আর বেরোয়নি। আর আমি কিনতে এসেছি এই ফটো ফ্রেমটা। তো অনেক দোকানেই দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল। তো এই দোকানে এসে এই রাধাকৃষ্ণর এই মূর্তিটা পছন্দ হওয়ায় আমি ওটাই ফাইনালি নিয়ে ফেরার আগে আরও একবার মন্দির চত্বরে চলে এলাম, কেন কি অবশ্যই পরে আবার আসবো, কিন্তু এইবারের মতো আর একবার ঘুরে গেলাম। আর এই এত বেলাতেও কিন্তু ভিড়ের পরিমাণ কোনো অংশে কম নয়। সময় 10:30 নয়, টাইম এখন 10:10, 9:30 বেরিয়েছিলাম ওই ফ্রেমটার জন্যই, যে রাধাকৃষ্ণর একটা অন্য মূর্তি নিতে, অন্য একটা ফ্রেম নিতে গেছিলাম। তো অন্য থেকে আরেকটা পছন্দ হয়ে গেছে, সেটা নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ি, একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে 12:30 মনে হয়, 12:30 কবিগুরু। তো একটু পরেই মোটামুটি 11টার দিকে আবার একটু গিয়ে রেস্ট নেবো ঘরে, 11টার দিকে আবার বেরোবো। আমিও আছি। বাড়িতে দেখাবো। তো পুটলি নিয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো টোটোতে লাগেজও প্যাক করা, তোলা হচ্ছে। আর আজকে ব্রত সামনের সিটটা একদমই ছাড়েনি, তার কারণ ও ভাবছিল হয়তো ও টোটোটা নিজেই চালিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা জয় মা তারার নাম নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে গন্তব্য শুরু করলাম। আর এখন হচ্ছে শরতের আকাশ। তো আকাশটা দেখো মেঘমুক্ত, খুব সুন্দর দেখতে লাগছে, চারিদিকে কাশফুল ফুটেছে। কিন্তু সেই সঙ্গে মেঘমুক্ত পরিবেশ হলে কি হবে, গরমও ছিল প্রচণ্ড, অতিরিক্ত গরম ছিল, বীভৎস গরম। তো ইতিমধ্যে আমরা আবার স্টেশন চত্বরেও চলে এসেছি, রামপুরহাট জংশন। তো এই আর কি, আমরা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। দেখো এত গরম, কাকুরা মাথায় গামছা নিয়ে নিয়েছে, এই রকমই ব্যাপার। তো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 12:30টায়। তো আমরা একে একে সকলে ট্রেনে উঠে পড়লাম। আর আমার হাতে ছিল রাধাকৃষ্ণের ওই বড় ফ্রেমটা। তো একটু অসুবিধা হচ্ছিল, ভালো জিনিস পাওয়ার জন্য একটু কষ্ট করতে হলো। ওটাকে নিয়ে একটা সুন্দর সেফ জোনে রেখে তারপর আমরা একদম ট্রেনে নিজেদের সিট নিয়ে নিয়েছি। আবার কবে আসতে পারবো জানি না, তবে মা টানলে নিশ্চয়ই আবার শীঘ্রই ফিরবো তারাপীঠ। তো আজকের এই ব্লগটা তারাপীঠ সংলগ্ন এই জংশনে আমি এন্ড করতে চাই। মা সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক, এই বলেই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।